আমরা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, তো যাওয়ার আগে আমি আবারও তোমাদেরকে মনে করাই দেই, তোমরা যদি ভাইয়া এবং আপু যদি তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের থিওরি ক্লাস আমাদের কোর্সের ভেতর থেকে যদি থিওরি ক্লাস এন্ড এক্সারসাইজ ক্লাস সলভ না করে থাকো, তাহলে লাইফটা এখন তুমি আপাতত দেখো, অনেক কিছু বুঝবা না, এইগুলো দেখে এসে লাইফটা তুমি আবার দেখবা, দেখে একক কাজ এবং দলগত কাজগুলো নিজে সমাধান করার ট্রাই করবা, কিংবা থিওরি ক্লাস দেখার সময় নিজে সলভ করার ট্রাই করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি সবকিছু বুঝবা, আদারওয়াইজ অনেক কিছু বুঝবা না। আর এখানে আমি তোমাকে বেশ কিছু সূত্র লিখে দেই, সূত্রগুলো আমরা এখন ব্যবহার করব। এই সূত্রগুলো আমাদের এই পুরো অধ্যায় জুড়ে সমান্তর ধারা আছে, সমান্তর অনুক্রম আছে, সমান্তর ধারা এবং সমান্তর অনুক্রমের সূত্রগুলো লেখা ফেলি, দেন গুণোত্তরের ক্ষেত্রেও লিখবো, আর ফিবোনাচ্চি আছে ওইটাও লিখবো, তাইলে আমাদের একক কাজ এবং দলগত কাজ সমাধান করা ইজি হয়ে যাবে। সমান্তর ধারার সূত্রগুলো যদি আমি লিখি, এখানে লিখি, সাধারণ পদের সূত্র হচ্ছে এটাই আমাদের লাগবে বেসিক্যালি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর nতম পদ পর্যন্ত সমষ্টির জন্য আমাদের বারবার লাগবে হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এখানে হচ্ছে n ডিভাইডেড বাই 2। ওকে, এই দুটো সূত্রই বেশি লাগে, আরো হাবি যাবে এক্সট্রা সূত্র লাগতে পারে, আমরা নেক্সট দেখবো। ওকে, যদি লাগে আমরা তখনই এটা লেখা ফেলবো। ওকে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সাধারণ পদের সূত্র হচ্ছে ভাইয়া a r টু দি পাওয়ার n মাইনাস 1। যারা ক্লাস আগে দেখছো কিংবা যারা দেখে এসে লাইভটা দেখবা তখন সূত্রগুলো বুঝবা, আমি থিওরি ক্লাসের সূত্রগুলো খুব ভালো করে বুঝাই দিচ্ছি, এন্ড অনুশীলনী ক্লাসেও ভালো মতো বুঝাই দিচ্ছি। nতম পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। আর অসীম পদ পর্যন্ত সমষ্টি হচ্ছে ভাইয়া কি a ডিভাইডেড বাই কি 1 মাইনাস r। এই ক্ষেত্রে অবশ্যই r এর পরমাণুর ভ্যালু একের চেয়ে ছোট হইতে হবে। ঠিক আছে? আর ফিবোনাচ্চি ধারা রিলেটেড একটা সূত্র আছে, ওইটা আসলে লাগে না, ফিবোনাচ্চি ধারা রিলেটেড ওইটা লাগবে না। ওকে, সো এখানে আরো একটা সূত্র থাকতে পারে, যেমন এখানে একটা সূত্র আমাদের লাগবে, সেটা হচ্ছে ভাইয়া প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ঠিক আছে, ওই সূত্রটা কি? ওই সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে n, এখানে শর্ত হচ্ছে n ইজ ইকুয়াল টু 1 2 3 ডট 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 n। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করে দে। হ্যাঁ, আমি 11টার মধ্যে শেষ করতে হবে, তো আমাদের একটা লাইভ ক্লাস আছে। আচ্ছা, সমান্তর আমরা বই ধরে ধরে এগোবো। 37 পৃষ্ঠায় দেখো, এই কাজটা আমাদের সমাধান করা হয়নি, সো তোমরা বইটা খুলো, 37 পৃষ্ঠাতে যাও। আমরা 37 পৃষ্ঠাতে এই কাজটা আছে, তো আমরা এখান থেকে সমাধান করব। ঠিক আছে, এই যে আমি এখানে পেজ নাম্বার দেখাই দিয়েছি শুরুতেই, কোথায়, এই যে 37 পৃষ্ঠার কাজটা, এটা আমরা সমাধান করব। নিচের অনুক্রমগুলো সাধারণ অন্তরের উপরের তিনটি পদ নির্ণয় করো, তোমাদের জন্য একটি নির্ণয় করে দেওয়া হলো। এটা সমান্তর অনুক্রমের পার্ট থেকে। তো সাধারণ অন্তর নির্ণয় করার সিস্টেম কিংবা অ্যাপ্রোচ খুবই সহজ, ডান মাইনাস বাম। ঠিক আছে, কোনোভাবে কিন্তু বাম থেকে ডান বিয়োগ দিও না, ওটা কিন্তু ভুল আসবে। হ্যাঁ, 14 মাইনাস 4 কত? 10। এটা ভেরিফাই করো, 24 মাইনাস 14 10। ঠিক আছে, আচ্ছা তারপর এটা করে দেওয়া আছে, এটা করি 2/4 মাইনাস 1/4। তাহলে এখানে করে ফেলো, এগুলো একদম সহজ। হ্যাঁ, এগুলো একদমই সহজ, তুমি নিজেই করতে পারবা। আচ্ছা, আমাদের আজকে মিটিং আছে, মিটিং এর ব্যাপারে রিমাইন্ডার দিয়েছে, দেখি। আচ্ছা, এটা আমি পড়ে দেখতেছি। তো এটা যদি সামনে আগাই, 2 মাইনাস 1, সো 1/4, এটা হবে 1/4। তুমি এটা থেকে এটা বিয়োগ করে ভেরিফাই করতে পারো। ঠিক আছে, দেখো 3 থেকে 2 বিয়োগ দিলে 1 হবে। ঠিক আছে, নিচে 4, 1/4। ঠিক আছে, আচ্ছা এখানে এখন পরের তিনটা পদ যদি তুমি বের করতে চাও, তাহলে 34 এর সাথে 10 অ্যাড করো, 44 এর সাথে 10 অ্যাড করো, 54 এর সাথে 10 অ্যাড করো। এটাতে সাধারণ অন্তর কত? 2, সো 2 এর সাথে 2 অ্যাড করো। এখানে একটা জিনিস বোঝা লাগবে,
টু কিন্তু পজিটিভ, তার মানে ভ্যালুটা বাড়তে থাকবে। যদি নেগেটিভ হইতো ভ্যালুটা কমতে থাকতো, ঠিক আছে। সো টু যেহেতু পজিটিভ, টু এর সাথে টু যোগ করবো, যোগ করলে 4 হবে, 6 হবে, 8 হবে। আর এখানে 1/4 যদি তুমি 1 এর সাথে যদি 1/4 যোগ করো দেখো কত হয়। 1 প্লাস 1/4 সমান কত? 4 প্লাস 1, ঠিক আছে, 5/4 হবে। 5/4, সো এটা হবে আমাদের 5/4। এভাবে 5/4 এর সাথে এবার আবার তুমি 1/4 যোগ করো, করলে যেটা পাবা এটা লিখো, আবার এটার সাথে আবার 1/4 যোগ করলে এটা পাবা। একদম সহজ, ঠিক আছে। আমরা 38 নম্বর পেজের কাজটাতে চলে যেতেছি। এখানে একটা মাথা খাটাও আছে, হ্যাঁ। তোমরা কি কিছু বলতেছো? আজকে আমি কম চেক করি, হ্যাঁ, কারণ হচ্ছে হালকেনস্টাইনের পেজ আসে না। কই হালকেনস্টাইনের পেজ তো ঠিক ঠিক আছে, মাত্র চেক করলাম। আচ্ছা আমি আবার চেক করি। না ঠিক আছে তো, হালকেনস্টাইনের পেজ সবকিছু সবকিছু ঠিকই আছে, হ্যাঁ। আচ্ছা এটাতে কি এটাতে কি বলতেছে দেখো, একটি সমান্তর অনুক্রম হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা নতুন করে লগ ইন করো। আচ্ছা এটা আমাকে বলো নাই, ঠিক আছে। আচ্ছা এটার দিকে দেখি। এটা একটা সমান্তর অনুক্রম হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে সমান্তর অনুক্রম মানে কি? এটা থেকে এটাকে বিয়োগ দিলে একটা আমরা সাধারণ অন্তর পাবো, আবার এইটা থেকে এটাকে বিয়োগ দিলে আমরা আরো একটা সাধারণ অন্তর পাবো। যেহেতু সমান্তর, তার মানে এই অন্তর সমান হবে। এই ইকুয়েশনটা থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো। তাই এটা থেকে এটা বিয়োগ দেই, সহজ কাজ কিন্তু। এটা থেকে এটা বিয়োগ দেই, বিয়োগ দিলে কত হবে? 5x প্লাস 12 মাইনাস 7x প্লাস 2 কত হচ্ছে? মাইনাস 7x মাইনাস 7x প্লাস 14, ওকে। আচ্ছা এটা থেকে এটা বিয়োগ দিয়ে এটা পেলাম। এবার এটা থেকে এটা বিয়োগ দিব, 2x মাইনাস 1 মাইনাস, আচ্ছা এখানে কিন্তু আমি একটা ভুল করছি, তোমরা কি খেয়াল করছো? তোমরা খেয়াল করো না এই জিনিসটা। সেটা হচ্ছে 5x প্লাস 12 মাইনাস 7x মাইনাস 2 হবে কিন্তু। সো এই জায়গাটা একটা ভুল ছিল, মাইনাস 2। সো মাইনাস 7x, 12 থেকে 2 চলে গেলে এখানে 10 থাকবে, ঠিক আছে। ওকে ডান। আর এখানে twice x মাইনাস, এখানে twice x মাইনাস 1 মাইনাস 5x প্লাস 12 মাইনাস 5x twice x মাইনাস 1 মাইনাস 5x মাইনাস 12, এখন ঠিক আছে। সো এখানে হবে মাইনাস thrice x মাইনাস 13। আই হোপ সবকিছু ঠিক আছে। 2x মাইনাস, ওকে, সবকিছু ঠিক আছে। তাহলে ভাইয়া এইটা আমরা কিন্তু এটাকে আর এটাকে ইকুয়াল বলতে পারি, ঠিক আছে। এই দুটাকে ইকুয়াল ধরলে আমরা এখানে সমাধানটা করে ফেলি। এই কালারটা দিয়ে লিখি, তো মাইনাস 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস 3x মাইনাস 13, ঠিক আছে। তো এখান থেকে আমাদেরকে x এর ভ্যালুটা বের করতে হবে। মনে রাখবা ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে যাকে বের করবো তাকে একটা পাশে সরায় আনতে হবে, বাকি সবকিছুকে অন্য পাশে সরাই নিবা। হয় তুমি যাকে বের করবো তাকে ডান পাশে রাখো, আর নয় বাম পাশে রাখো, ঠিক আছে। সো ইউজুয়ালি যেটা করা হয় বাম পাশে রাখা হয়, ওকে। সো মাইনাস 7x প্লাস thrice x মাইনাস 13 মাইনাস 10, জাস্ট সাইড বদল করছি। তাহলে মাইনাস 7x থেকে এখানে কত হবে? এখানে হবে 4x। সো এটা বেসিক বিয়োগ, এটা আমি আর এক্সপ্লেন করলাম না। আর এখানে হবে 23, ঠিক আছে। আচ্ছা তো এখানে এই মাইনাস মাইনাস কাটা, আলটিমেটলি আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 23 ডিভাইডেড বাই 4, ঠিক আছে ভাইয়া, এটাই কিন্তু অ্যান্সার হবে, ওকে। আচ্ছা যদি আমি ভুল না করে থাকি আর কি। সো প্রসেস এটাই, এটা থেকে এটা বিয়োগ দিব যেটা পাবো, এটা ইজ ইকুয়াল টু, এটা থেকে এটাকে বিয়োগ দিব যেটা পাবো, দুটাকে ইকুয়াল লিখবো, লিখে সামনে আগাবো, x এর ভ্যালু পাবো।
তোমরা অ্যাকুরেটলি করে আমাকে পরে জানাও এটা কারেক্ট হয়েছে কিনা। আমরা যদি তোমাদের 39 নাম্বার পেজে যাই বইয়ের, ওখানে একটা কাজ আছে সমান্তর অনুক্রম রিলেটেড। আমরা স্টিল সমান্তর অনুক্রম কিংবা সমান্তর ধারার ভেতরে আছি, হ্যাঁ, আমরা এখনো গুণোত্তরে যাইনি। আর ফিবোনাচি থেকে খুব একটা কোশ্চেন নাই। আচ্ছা, বাজে কয়টা? 26 বাজে। নিচে সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। তো এগুলো সাধারণ পদ নির্ণয় করা খুব একটা কঠিন কিছু না। সাধারণ পদ, সমান্তর অনুক্রমের সাধারণ পদের সূত্রটাকে কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি দেখাইছি। সূত্রটা যেন কি ভাইয়া? সূত্রটা হচ্ছে a n is equal to a plus n minus 1 into d. সো এটা ভ্যালু যদি নির্ণয় করতে চাই, মানে এটা যদি নির্ণয় করতে চাই, আমাদের a এর ভ্যালু লাগবে, আমাদের a এর ভ্যালু লাগবে, আমাদের n এর ভ্যালু লাগবে। সাধারণ পদে n এর ভ্যালু n ই থাকে, ঠিক আছে? যারা থিওরি ক্লাস দেখে আসছো তোমরা জানো। আর আমার d এর ভ্যালুটা লাগবে, ঠিক আছে? সো এটা লাগবে, এটা লাগবে, এটা দরকার নেই। a এবং d দেওয়া আছে, তুমি এখানে দেখো। সো এটার ক্ষেত্রে যদি আমরা বের করি ভাইয়া, এক নাম্বারটার ক্ষেত্রে যদি আমরা বের করি, তাইলে এক নাম্বারটা যদি আমরা সলভ করি এখানে, ভাই দেখো। সো এটার a n is equal to a প্লাস এর ভ্যালু কত? 5 প্লাস n minus 1 into d। d এর ভ্যালু কত? ডান মাইনাস বাম। 12 থেকে 5 বাদ দিলে 7 পাবো, 19 থেকে 12 বাদ দিলে 7 পাবো, তার মানে এটা সমান্তর 7। সো এবার তুমি জাস্ট সামনে আগো, 5 প্লাস 7n মাইনাস 7। সো আলটিমেটলি আমরা পাচ্ছি 7n মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের একের উত্তর। ওকে, আচ্ছা, আমরা আমাদের 2 এর উত্তরে যদি যাই, তো এটা তোমাদের এখন পারা উচিত, তাই না? এটা পারা উচিত, এটা আমি বিশ্বাস করি তোমরা পারবা। ওকে, এটা আমি তোমাদেরকে করে দিব না, আমি বলে দিচ্ছি এই সূত্রের মধ্যে সব বসাইলেই হবে। এটা হচ্ছে আমাদের a, ঠিক আছে, আর 0.5 মাইনাস 1, তার মানে d এর ভ্যালু কত আসবে? এটার ক্ষেত্রে d এর ভ্যালু আসবে মাইনাস হাফ, কারণ হাফ থেকে 1 বাদ দিলে মাইনাস হাফই আসে। কিন্তু 0 থেকে বা এটা থেকে যদি এটাকে বাদ দাও তাহলে কি মাইনাস হাফই আসবে। আমার ভয়েসটা প্রবাবলি একটু লো হয়ে যাচ্ছে না? আমি একটা কাজ করি, এখান থেকে এটা একটু বাড়াই দিই। আচ্ছা, এখন তোমরা আমাকে আরো বেটার শুনতে পাওয়ার কথা। আমাকে একটু জানাও তো এখন তোমরা আরো বেটার শুনতে পাচ্ছ কিনা, একটু জানাও, কমেন্টে জানাও। এখন শুনতে পাচ্ছ ঠিকঠাক? এখন শুনতে পাচ্ছ ঠিকঠাক? আচ্ছা, এখন আচ্ছা না, আমি তখন অনেক মানে আস্তে কথা বলতেছিলাম, ঠিক আছে? সো আমি ওই এখান থেকে মাইকটা আরেকটু সেন্সিটিভ করে দিছি, সো এখন তোমরা বেটার শুনতে পাবা। এটা তোমরা পারবা, হ্যাঁ, এই সূত্র বসাইলে হয়ে যাবে। এইবার এইটা কিন্তু একটা নতুন ধাঁচের একটা ম্যাথ, এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। যার 7তম পদ -1 এবং যার 16তম পদ 17, মানে 7তম পদ -1 বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? 7তম পদ মানে a7 is equal to -1, আর এদিক থেকে আমরা বলতে পারি a16 is equal to 17, ঠিক আছে? এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? এখান থেকে আমাদেরকে বের করতে হবে an কত, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো ভাইয়া একটু অন্যরকম। তো a7 is equal to -1, তার মানে -1 is equal to, কিন্তু তুমি a7 এর সূত্র লিখতে পারো a16 is equal to 17, তার মানে 17 is equal to তুমি a16 সূত্র লিখতে পারো, ঠিক আছে? সো ওই দুইটা ইকুয়েশন সলভ করলে আমাদের an বের করার জন্য কি লাগে? an বের করার জন্য লাগে আমাদের a, আমাদের লাগে d, আমাদের কিন্তু n কিন্তু লাগে না। সো দুইটা আননোন দরকার, একটা হচ্ছে a, একটা হচ্ছে d। আমি থিওরি ক্লাসে খুবই ভালো মতো বুঝাইছি, যখন আমরা দুইটা আননোন বের করতে যাইব কিংবা দুইটা চলকের মান বের করব, তখন আমাদের দুইটা ইকুয়েশন লাগে। তো আমরা তো এখানে দুইটা ইকুয়েশন পাচ্ছি, এই দুইটা ইকুয়েশন সলভ করলে হয়ে যাবে। তাই 3 নাম্বারটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, হ্যাঁ। a7 -1 a16 17, এখানে সলভ করি। তাহলে a7 is equal to -1 is equal to, আমি কি লিখতে পারি? a plus n minus 1 into d। আর a কত ভাইয়া?
a16 না, a16 is equal to 17, a16 is equal to 17 is equal to a plus n minus 1 into d। আচ্ছা, এই 7 কি 7তম পদ, তার মানে n এর ভ্যালু জানি আমি 7। এই 16 কি 16তম পদ, তার মানে এখানে n এর ভ্যালু 16। তো এখন তুমি জাস্ট হচ্ছে এখান থেকে একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারবা। সো আমি এটা থেকে একটা ইকুয়েশন লিখবো এখানে। দেখো এটা কি লিখতে পারি, a প্লাস 7 মাইনাস 1 মানে হচ্ছে কি 6d, 7 মাইনাস 1 মানে 6d ইজ ইকুয়াল টু মাইনাস 1। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এটা থেকে আমরা আরেকটা সমীকরণ দাঁড় করাইতে পারি, a প্লাস 16 মাইনাস 1 মানে 15, তাই না, a প্লাস 15d ইজ ইকুয়াল টু কত, মাইনাস 17। এগুলোই তো ছিল, তাই না, একটু দেখি তো। আচ্ছা, এটা ছিল -1, এটা শুধু 17 ছিল, তাহলে এখানে তো ভুল লিখলে চলবে না ভাইয়া, এখানে আমি ভুল লিখতেছি না। ওকে, আচ্ছা ডান। তো ভাইয়া এটা কিন্তু আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন তোমরা বেসিক সমীকরণ সমাধানের একটা অ্যাপ্রোচ যদি এখানে অ্যাপ্লাই করো তাইলে হয়ে যাচ্ছে। এটা থেকে এটাকে বিয়োগ করতে পারো, কিংবা এটা থেকে এটাকে বিয়োগ করতে পারো, ঠিক আছে, ইচ্ছা তোমাদের, ইচ্ছা যেটা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। সো আমরা 1 থেকে যদি 2 বিয়োগ করি, আমাদের মনে হয় 2 থেকে 1 বিয়োগ করা বেটার হবে, ঠিক আছে। তাহলে এই যে 15d বড়, তাই না, 17 একটা বড় নাম্বার। সো এ থেকে এটা থেকে এটাকে বিয়োগ দেওয়া মানে কি, এ থেকে একে বিয়োগ দেওয়া, শূন্য হয়ে যাবে। তারপর 15d থেকে 15টা d থেকে যে 6টা d চলে যায়, কয়টা থাকে, 9d ইজ ইকুয়াল টু 17 মাইনাস -1, তার মানে হবে 17 প্লাস 1, কত, 18 হবে। তারপর এখান থেকে যদি আমরা লিখি, সুতরাং d ইজ ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 9, ওকে, ইজ ইকুয়াল টু 2। তার মানে এটা হচ্ছে আমাদের d এর ভ্যালু। তাইলে আমরা হচ্ছে d পাই গেলাম। আমাদের টার্গেট কিন্তু ভাইয়া, আমাদের টার্গেটটা তুমি বুঝছো, আমাদের টার্গেট কিন্তু বেসিক্যালি an বের করা। an বের করার জন্য a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটার জন্য n এর ভ্যালু লাগে না, a লাগে, d লাগে। আমরা কিন্তু d এর ভ্যালু পেয়ে গেলাম। d এর ভ্যালু কত, 2। এবার a টা লাগবে। সো 2 তুমি এই ইকুয়েশনটাতে বসাই দাও, d এইখানে যদি 2 বসাই দাও, a এর ভ্যালু পাওয়া যাবে। এটা মুখে মুখেই কইরা ফেলা যায়। 2টা বসাও, কত হবে, 6 দুগুণে 12, 12টাকে এই পাশে নিলে কত হবে, -1 -12, -1 -12 মিলে কত হবে, -13। তার মানে এর ভ্যালু হচ্ছে -13। আলটিমেটলি আমি লেখা ফেলি -13 প্লাস n এর ভ্যালু হচ্ছে 2। সরি, এখানে তো n এর ভ্যালু বসাইতে হবে না, সাধারণ পদ যেহেতু, n-1 ইন্টু 2। এবার এটা তুমি ক্যালকুলেশনস করো, করে দেখো কত হয়, ঠিক আছে। এটা তো এখন তোমার পারা উচিত, আমি জাস্ট তোমাকে বেসিকটা ধরাই দিলাম। ওকে, আচ্ছা, এখানে আরো অনেকগুলো কাজ আছে, আমি দেখি এই কাজগুলোতে যাচ্ছি। একটু পানি খেয়ে আসি। ও আচ্ছা, তোমরা কিছু শুনতে পাও নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, বেইন নেই। আচ্ছা শোনো,
এই ফাঁকা পদগুলো নির্ণয় করতে হবে সমান্তর ধারার, ঠিক আছে? আচ্ছা, তো এটার জন্য ভাইয়া দেখো, তোমার যদি তুমি ডি এর ভ্যালু জানো, সাধারণ অন্তরটা জানো, এটার সাথে 6 এর সাথে ডি যোগ করবা, এটা পাবা। আবার এটার সাথে ডি যোগ করবা, এটা পাবা। আবার এটার সাথে ডি যোগ করবা, এটা পাবা। আবার এটার সাথে ডি যোগ করলে এটা পাবা। ডিটা কেমনে বের করতে পারি? ভাইয়া সহজ তো, এটা কি প্রথম পদ না? তার মানে a1 দেওয়া আছে, ঠিক আছে? a1 প্রথম পদের ভ্যালু কত? 6 প্লাস প্রথম পদ যেহেতু 1 মাইনাস 1, ঠিক আছে, ইন্টু ডি। জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করছি। প্রথম পদের ভ্যালু বসাইলাম। প্রথম পদ যেহেতু প্রথম পদের ভ্যালু যেহেতু কত? 6, যেহেতু n তম পদ মানে 1, প্রথম পদ বের করতে 1 বসাইলাম, মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা তো 6ই আসবে। আচ্ছা, এটা নিয়ে পেইন নাই, এটার দিকে তাকাও, এটা কততম পদ? 1 2 3 4 5। এখান থেকে কিন্তু আমরা ডি এর ভ্যালু পাইলাম না, কারণ দেখো 1 - 1 0, 6 ইজ ইকুয়াল টু 6 আসতেছে। তার মানে এখানে আমাদের অ্যাকচুয়ালি কোনো উপকারী হলো না। এটার ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করো। এটা কত? 1 2 1 2 3 4 5। তার মানে a5 ইজ ইকুয়াল টু প্রথম পদ 6 প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 54, ঠিক আছে? তো এখান থেকে এখন তুমি সামনে আগাও। 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, 6 প্লাস 4d ইজ ইকুয়াল টু 54, 4d ইজ ইকুয়াল টু 54 মাইনাস 6, 54 মাইনাস 6 কত হবে? 48। সুতরাং d ইজ ইকুয়াল টু 12, ঠিক আছে? 48 কে 4 দিয়ে ডিভাইড করলে 12 হবে। ওকে, তো এখানে বাকি পদগুলো কি হবে? 6 প্লাস 12 কত? 18। এবার 18 প্লাস 12 পাবা, এটার সাথে আবার 12 যোগ করে এটা পাবা, ঠিক আছে? একদমই সহজ, খুবই সহজ একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাতে আগাই। তাহলে ভাইয়া এখন এটা তোমরা পারবা না, এটা কিন্তু ভাই আরো সহজ। যেহেতু এটা সমান্তর অনুক্রম, তার মানে কি 2 মাইনাস মাইনাস 3 করলে আমরা ডি পাওয়া যাচ্ছে। 2 মাইনাস মাইনাস 3 মানে 2 প্লাস 3 মানে 5 হবে, ঠিক আছে? যখন আমরা সামনে যাব অন্তরটা কি করব? যোগ করব, পিছনে গেলে বিয়োগ করব। তাহলে 2 প্লাস 5, 2 প্লাস 5 7, 7 প্লাস 5 এবার করে ফেলো, কত হবে? 12, 12 প্লাস 5 17। আর এখানে দেখো বামে যখন যাব অন্তরটা বিয়োগ করব, মাইনাস 3 মাইনাস 5 কত হবে? মাইনাস 8। অ্যাজ সিম্পল অ্যাজ দিস, ঠিক আছে? আমাদের এখানকার সবগুলো সলভ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এবার এটা আমাদেরকে দলগত কাজ, এটা তোমাদের বেশ কয়েকজন মিলে দলে করতে দিবে তোমাদেরকে ক্লাসে। আমি কেমনে করবে বলে দিচ্ছি। এতে 5টি বক্সের প্রতিটি থেকে একটি করে সংখ্যা নিয়ে সমান্তর অনুক্রম তৈরি করো। সহপাঠীদের সাথে তোমার তৈরি অনুক্রমগুলো মিলিয়ে দেখো। সমান্তর অনুক্রম তৈরি করতে হবে, ঠিক আছে? সো এটা তো ভাইয়া খুবই সহজ একটা কাজ। এখানে কেমনে কি করব? আচ্ছা, 2 5 3, 2 5 এর মাঝখানে ডিফারেন্স 3। আচ্ছা, এটা কেমনে কি করা যায়? এখানে একটু মাথা খাটাইতে হবে তোমাদেরকে, বুঝছো? ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোটতে সাজাও, তাইলে হয়ে যাওয়ার কথা। 0 2 3 5 মাইনাস 12। নিচে 5টি বক্সের প্রতিটি থেকে একটি করে সংখ্যা নিয়ে নিচের 5টি বক্সের প্রতিটি থেকে একটি করে সংখ্যা নিয়ে সমান্তর অনুক্রম তৈরি করো। ও আচ্ছা, বলছে 5টি বক্সের প্রতিটি থেকে একটি করে সংখ্যা নিয়ে সমান্তর অনুক্রম তৈরি করো, সহপাঠীদের সাথে তোমার তৈরি অনুক্রমগুলো মিলিয়ে দেখো।
এটা থেকে একটা নিতে হবে, 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 এটা থেকে, তো এটা তো অত কঠিন কিছু না আসলে। সো এটা তোমাদের জন্য কাজ রইলো। হ্যাঁ, আমি বলে দেই এটা কেমনে করবা। সেখান থেকে 2 নাও, ঠিক আছে? 2 নেওয়ার পর এখান থেকে 6 নাও। ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 4 নিলাম। 2 6, 6 এর সাথে 4 যোগ করলে কত হয়? 10। এখানে 10 আছে? এখানে 10 নাই। 5টি বক্সের প্রতিটি থেকে একটা করে সংখ্যা নেওয়া লাগবেই, তাহলে এটা হবে না। ঠিক আছে, তাহলে এবার অন্য অন্য অ্যাপ্রোচে যাও। এটা থেকে 2 নিলা, এটা একটু তোমাদের টাইম লাগবে, অনেকক্ষণ সময় দিতে হবে, কথা বুঝছো? মানে এটার কোনো ফিক্সড কোনো ওয়ে নাই, তোমাকে বসে বসে ভাবতে হবে পাজল সলভিং এর মতো, তাইলে এটা তুমি ফিগার আউট করে ফেলতে পারবা, বুঝছো? আচ্ছা, তাহলে আমি আমি একটু ট্রাই করি, দেখি কিছু একটা করতে পারি কিনা। সো এটাতে এখান থেকে 2 নিলাম, দেন এখান থেকে 4 নিলাম, ডিফারেন্স হচ্ছে 2, না এটা পড়তে এটা নিতে হবে। 5 নিলাম, আমি জাস্ট একটা করে দিই তোমাদের। 5 এর পর 6 নিলাম, হবে না। 5 নিলাম, 5 এর পর 20 নিলাম, 15 যোগ করলে, আচ্ছা এখানে কোথাও বলে নাই যে আমাদেরকে ক্রমানুসারেই নিতে হবে। আমি এই বক্সের পর এই বক্সে যেতে পারি, তারপর আবার এই বক্সে যেতে পারি, তারপর আবার এই বক্সে যেতে পারি, বাট শর্ত হচ্ছে যেহেতু 5টা বক্স, 1টা 2টা 3টা 4টা 5টা, ওই অনুক্রমটাতে 5টা পদ থাকা লাগবে। তাহলে আমি 5 নিলাম, এখানে এই বক্সটা থেকে আমি 5 চুজ করলাম। ঠিক আছে, ক্রম মেনটেন করা লাগবে না, দরকার নেই ক্রম মেনটেন করার। ঠিক আছে, 5 নেওয়ার পর এখান থেকে হচ্ছে এখান থেকে 15 নিলাম, ডিফারেন্স কত? 10 হচ্ছে। আচ্ছা, কোথাও 25 নাই, বাদ দেই। 5 নিলাম, আচ্ছা এটা আমরা শেষের দিকে আশা করতেছি, ঠিক আছে, এটা যথেষ্ট টাইম দিতে হবে। হ্যাঁ, আচ্ছা তারপর আমাদের 40 পৃষ্ঠা একটা কাজ আছে। দুইটি গুণোত্তর অনুক্রম নিচের বক্সে লিখো, যেখানে একটি সাধারণ অনুপাত 1/3 এবং অন্যটি সাধারণ অনুপাত তোমার নিজের মতো করে পছন্দ করো। তাহলে দুইটা গুণোত্তর অনুক্রম লাগবে, প্রথমটা লিখি তারপর দ্বিতীয়টা লিখি। হ্যাঁ, বাজে কত 43, আমার 11টায় মিটিং আছে। আচ্ছা, তো দুইটি গুণোত্তর অনুক্রমের প্রথম গুণোত্তর অনুক্রমটা আমি লেখা ফেলি। প্রথম পদ তোমার ইচ্ছা মতো একটা পদ দাও, ধরো আমি দিলাম 2, তো দ্বিতীয় পদ কি হবে? 2 ইন্টু 1/3, মানে 2/3 হবে। তৃতীয় পদ কি হবে? 2 ইন্টু 2/3, 4/3 হবে। তারপর বুঝতে পারতেছো এটা ইন্টু 1/3 দিলে এটা হবে। সো না 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 না, মোটেও না। 2 ইন্টু 1/3, 2/3। এবার 2/3 ইন্টু 1/3, কথা বুঝছো? 2/3 ইন্টু 1/3। আমরা সমান্তরের ক্ষেত্রে কি অনুপাতটা যোগ করে করে ডানে যাই, বিয়োগ করে করে বামে আসি। আর গুণোত্তরের ক্ষেত্রে অনুপাতটাকে গুণ করে করে ডানে যাই, ভাগ করে করে বামে আসি। সো যেহেতু ডানে যাচ্ছি, তার মানে কি অনুপাতটাকে গুণ করতে হবে। 2/3 ইন্টু 1/3, সো 2/9। এটাই। দেন এটাকে আবার 1/3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2/27, এভাবে যাইতেই থাকবে। এবার তুমি নিজের মতো করে একটা সাধারণ অনুপাত ধরো, আমি সহজ একটা সাধারণ অনুপাত ধরি, ধরো 2 ধরলে 4, 8, 16, 32 এরকম একটা দিলেই হয়েছে, যেহেতু আমার কোনো বাধ্যকতা নাই। ঠিক আছে, 41 পেজে একটা কাজ আছে, দুইটি অসীম ও দুইটি সসীম ও দুইটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দাও। তো সসীমের উদাহরণটা কি হবে? গুণোত্তর অনুক্রমের উদাহরণ বলছে, তাহলে সসীম দিয়ে দিলাম একটা 2, 4, 8, 16, ব্যাস, এটা 4টা পদ সসীম। অসীমটা কি হবে? এটাই লেখা দাও, ধরো হচ্ছে 3, তারপর 6, তারপর 12, তারপর 24। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম আপ টু ইনফিনিটি, কথা বুঝছো? এটা একটা অসীমের এক্সাম্পল। এবার এ বি সি গুণোত্তর অনুক্রম ভুক্ত হলে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। তো এই 3টা গুণোত্তর অনুক্রম ভুক্ত, তার মানে কি? তার মানে হচ্ছে সি ডিভাইডেড বাই বি, সি ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ। যেমন এখানে দেখো 8 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2। 8 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 2,
4 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2। তাহলে এখানে লেখো 8 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2। এটা আমরা লিখতে পারি। ও আচ্ছা, এখানে তো সংকেত দিয়ে লিখতে হবে, তাহলে এখানে হবে c ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই a। ঠিক আছে? আচ্ছা, গুণোত্তর অনুক্রমে সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়। দেখি এটা কি করতে বলতেছে। নিচের অনুক্রমগুলো সাধারণ অনুপাত ও পরের 3টি পদ নির্ণয় তোমাদের জন্য নির্ণয় করে দেওয়া হলো। আচ্ছা, এটা অনুক্রম। সাধারণ অনুপাত বের করার সময় 18 ভাগ 6 3, এর ক্ষেত্রে কি হবে 9x স্কয়ার ডিভাইডেড বাই 3x, 9x স্কয়ার ডিভাইডেড বাই 3x। আচ্ছা, লাইফ ঠিকমতো হচ্ছে তো? মাঝখানে আবার ঝামেলা করে, বুঝছো? পরে দেখা যাবে শুধু শুধু কথা বলে যাচ্ছি, অ্যাকচুয়ালি লাইভ কিছুই হচ্ছে না। মাঝখানে আবার ঝামেলা করে, বুঝছো? 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 আচ্ছা, সামনে আগে। হ্যাঁ, সেটা কত হবে? উপরে থাকবে জাস্ট x আর নিচে থাকবে 3x। তো এটা ভেরিফাই করবা এটাকে এটা দিয়ে ডিভাইড করে। ওকে, তাহলে পরের 3টা পদ কি হবে? 81x কিউবকে 3x দিয়ে মাল্টিপ্লাই করবা, যেটা পাবা এটাই। দেন এটাকে আবার 3x দিয়ে মাল্টিপ্লাই করবা, এভাবে করে সামনে আগাবা, তাহলেই হবে। আবার এইটার দিকে তাকাও, এটাকে ডিভাইড করব এটা দিয়ে। মনে রাখবা ডানকে বাম দিয়ে ডিভাইড করব, তাহলে 25 ডিভাইডেড বাই 625। যদি 5 দিয়ে কাটাকাটি করি, উপর হচ্ছে 625 কে 625 ডিভাইডেড বাই 25, সো এটা আসবে হচ্ছে 1/25। এটা হচ্ছে এখানকার সাধারণ অন্তর। এটাকে এটাতে ভাগ দিতে হবে, সো এটাকে যদি এটাতে ভাগ দিই 1/25 আসবে, সো 1 ডিভাইডেড বাই 25। ঠিক আছে? তো এবার এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করো, পাবা। এটাকে আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করবা, পাবা। ইজি জিনিস। ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি। সো 5 ইনটু এটা যদি করি 5 ডিভাইডেড বাই 25, তার মানে কত পাচ্ছি 1/5, তাহলে এটা হবে 1/5। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আগাই। 42 পেজে জোড়াই কাজ আছে একটা। সমান্তর অনুক্রমের মতো এক্ষেত্রেও একটি উদাহরণ নিয়ে প্রতিটি পদ বিশ্লেষণ করো। অনুসন্ধান করে দেখো পদগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে জোড়াই কাজ, এটা কত পৃষ্ঠা থেকে দিচ্ছে? 42 পৃষ্ঠা থেকে দিচ্ছে, তাই না? তো আমি একটু 42 পৃষ্ঠায় যাই। বিয়াল্লিশ পৃষ্ঠায় কি আছে ভাই? এই যে 42 পৃষ্ঠায় তোমার এই 42 পৃষ্ঠাটা রিডিং পড়লেই তুমি এই জোড়াই কাজটা, এই যে এখানে এই কাজটা, সমান্তর অনুক্রমের মতো এক্ষেত্রে একটি উদাহরণের প্রতিটি পদ বিশ্লেষণ করো, অনুসন্ধান করে দেখো পদগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পাওয়া যায় কিনা। সো এখানে এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করতে বলছে। এটা তোমরা এই জায়গাটা রিডিং পড়লে তোমরাই পারবা। হ্যাঁ, এটা ওইরকম কঠিন কিছু না। আচ্ছা, নেক্সটে যাই। এখানে একটা লিলি রিলেটেড। এবার ভেবে দেখো তো, লিলির যদি গুরুত্ব অনুক্রমে সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়ের এই সহজ ধারণাটি জানা থাকতো, তাহলে 52তম সপ্তাহে সে কত টাকা সঞ্চয় করেছে তা বের করা কি কঠিন বা অনেক বেশি সময় লাগতো? হিসাবটি ঝটপট করে সিদ্ধান্ত গ্রহণ করো। 52তম সপ্তাহে সে কত টাকা সঞ্চয় করেছে তা বের করা অবশ্যই তার জন্য সহজ হইতো, কারণ যেহেতু গুণোত্তর ধারা কিংবা গুণোত্তর অনুক্রম, তাইলে 52তম সপ্তাহে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদের সূত্র হচ্ছে এইটা, a r n-1। ঠিক আছে? সো এখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, a আর 52তম সপ্তাহ, তার মানে 52 - 1, অ্যান্সার হবে a r টু দি পাওয়ার 51। সো ওই তুমি এটা কত পৃষ্ঠার কাজ? এটা হচ্ছে তোমাদের 42 পৃষ্ঠার কাজ। সো 42 পৃষ্ঠার রিডিং দিলে তুমি লিলির তথ্যগুলো পাবা, ওখান থেকে তুমি a এর ভ্যালু পাবা, ওখান থেকে তুমি r এর ভ্যালু পাবা। এটা বসায় দাও, তাহলে সে ইজিলি সূত্রটা দিয়ে 52তম সপ্তাহে কি কত টাকা সঞ্চয় করেছে এটা বের করে ফেলতে পারবে। 43-এ যাই। এখানে মাথা খাটাইতে বলতেছে এটা 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 একটা গুণোত্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। তার মানে কি, ওই যে সিমিলার একটা ম্যাথ আমরা সলভ করছি, কি করতে হবে? এটা ডিভাইডেড বাই এটা ইজ ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা। তাহলে লেখা ফেলি x প্লাস 15 ডিভাইডেড বাই
x plus 12 is equal to x plus 12 divided by x plus 6. কয়টা বাজে? 10:50। আচ্ছা, কত পৃষ্ঠায় আছি? 43 না? এইবার তুমি এখান থেকে ইজিলি x এর ভ্যালুটা বের করে ফেলতে পারো। কি করবা? এবার আমি বলে দিচ্ছি, এটা আর এটা আর গুণন করো, দেন এটা এবং এটা আর গুণন করো, এটা এটা গুণ হবে, এটা এটা গুণ করো, করলে তুমি একটা ইকুয়েশন পাবা। ওই ইকুয়েশনটা সলভ করলে তুমি x এর ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটা তথ্য দেওয়া ছিল। অথবা তোমরা এই ফর্মুলাটাও চাইলে ইউজ করতে পারো, সেটা হচ্ছে বি। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে এ বি সি, তাইলে তুমি কি লিখতে পারবা? সি বাই বি ইজ ইকুয়াল টু বি বাই এ। এটাই কিন্তু লিখলাম, এই যে দেখো, সি বাই বি ইজ ইকুয়াল টু বি বাই এ। এটাকে আবার তুমি যদি আর গুণন করো তাহলে পাবা হচ্ছে দেখো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এ। ঠিক আছে? তার মানে আমি এটা লিখতে পারি এক্স প্লাস 12 এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এ, এক্স প্লাস 15 সি ইন্টু এ, এক্স প্লাস 6। ঠিক আছে? এই ইকুয়েশনটা সলভ করলে তুমি এক্স এর ভ্যালু পাওয়া যাবে। একদমই সহজ। হ্যাঁ, আচ্ছা, নিচে গুরুত্ব অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করো। তো এটার যদি সাধারণ পদ নির্ণয় করতে চাই তাহলে ভাই কি হবে? গুণোত্তর অনুক্রমে সাধারণ পদের সূত্র হচ্ছে an is equal to a r to the power n minus 1। এটার ক্ষেত্রে a এর ভ্যালু দেখো, a এর ভ্যালু 3। ঠিক আছে? r এর ভ্যালু কত? r এর ভ্যালু হচ্ছে 15 ডিভাইডেড বাই 3, 5। এটা হচ্ছে 3। ওকে, এটা বসাই দাও। আর n এর তো তোমার ভ্যালু বসানোর দরকার নেই, যেহেতু সাধারণ পদ, যেটা আসে এটা অ্যান্সার। তার মানে এটাও তুমি পারবা। এবার মনে আছে সমান্তরের ক্ষেত্রে সিমিলার একটা ম্যাথ দিছিল, দুইটা ইকুয়েশন পাবো এখান থেকে। 7তম পদের ভ্যালু দেওয়া আছে, তার মানে হচ্ছে আমি বলতে পারি 7তম পদ মানে কি? 7তম পদ মানে হচ্ছে a r to the power 7 minus 1 এটা is equal to 8। আরেকটা ইকুয়েশন 13তম পদ a r 13 minus 1 is equal to 512। ঠিক আছে? দুইটা ইকুয়েশন পাইলাম। আমাদের তো দরকার হচ্ছে a এর ভ্যালু আর এর ভ্যালু। তাহলে দেখো এই দুইটা ইকুয়েশন সলভ করলে কিন্তু এখান থেকে a এর ভ্যালু এবং আর এর ভ্যালু বের করা যাবে। ঠিক আছে? জাস্ট এই দুইটা ইকুয়েশন সলভ করো, তাহলেই হবে। কেমনে সলভ করবা বলে দিচ্ছি, হালকা ক্লু দিচ্ছি। a r to the power 6 is equal to 8 আর a r to the power 12 is equal to 512। এটা তো ভাইয়া খুবই সহজ। তুমি এই ইকুয়েশনটাকে এটা দিয়ে ভাগ দাও, ভাগ দিলে a a কাটা চলে যাবে, r to the power 12 divided by r to the power 6 is equal to কত আসবে? আসবে r to the power 6। 512 divided by 8 একটা ভ্যালু আসবে, 512 divided by 8। ব্যাস, তুমি এখান থেকে r এর ভ্যালুটা ক্যালকুলেটরের চাপ দিয়ে 6তম মূল, এটাকে 6তম মূল করবা, তাহলে কি r এর ভ্যালু পাওয়া গেল। আর r এর ভ্যালু যখন একবার পাওয়া যাবে, এখানে r এর ভ্যালুটা বসাও, তখন এর ভ্যালু পাওয়া যাবে। ডান, a ও জানো আর ও জানো, দেন এখানে a আর বসাই দাও, সলভড। ঠিক আছে? আচ্ছা, নিচের গুরুত্ব অনুক্রমে ফাঁকা পদগুলো নির্ণয় করো। এইটার ফাঁকা পদ যদি নির্ণয় করতে চাই, দেখো সমান্তরের ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে কাজ হয় না, এটা দিয়ে কাজ হয়েছিল। এটা কততম পদ দেখো, 1 2 3 4 5, এটা 5তম পদ। a5 is equal to কি? a r to the power, এটা যেহেতু 5তম, 5 minus 1 মানে 4, এটা is equal to কত? এটা is equal to 1/27। এর ভ্যালু দেওয়া আছে 3, তার মানে 3 r to the power 4 is equal to 1/27। ঠিক আছে? দেখো এই পুরা ইকুয়েশনে হচ্ছে শুধুমাত্র আর আননোন। এখান থেকে আর এর ভ্যালুটা বের করো। আর এর ভ্যালুটা যখন একবার পাওয়া যাবে, তখন 3 ইন্টু আর এই পদটা, এই পদটা ইন্টু আর এটা, এই পদটা ইন্টু আর এটা, এটা ইন্টু আর এটা। ঠিক আছে? এভাবে পাওয়া যাবে। এখানেও তোমরা সিমিলিয়ার কাজটা করতে পারো। এখানে যেহেতু দেখো এখানে প্রথম পদ দেওয়া আছে, এখানে প্রথম পদ দেওয়া নাই, বাট এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে, সমস্যা নাই। 1 2 3 4 5, দ্বিতীয় পদ দেওয়া আছে, পঞ্চম পদ দেওয়া আছে, দুইটা ইকুয়েশন হবে। ঠিক আছে? এটা দ্বিতীয় a2 এর জন্য একটা ইকুয়েশন পাবা, দেন 1 2 3 4 5 a5 এর জন্য একটা ইকুয়েশন পাবা। দেন এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটা দিয়ে ভাগ দিলে ওই এটার মতো হবে, আর এর ভ্যালু পাবা। ওই আর এর ভ্যালুটা এটা দিয়ে, এটাকে যদি আর দিয়ে গুণ দাও এটা পাবা, আবার এটাকে আর দিয়ে গুণ দিলে এটা, আবার এটাকে আর দিয়ে গুণ দিলে এটা পাবা। আর এখান থেকে যদি বামে যেতে চাও তাহলে এটাকে আর দিয়ে ভাগ দিবা, দিলে বামে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, 4 12 36 অনুক্রমের কততম পদ? 2916। দেখো 12/4 কত? 3।
36/12 কত 3, এটা একটা কি গুণোত্তর অনুক্রম। তাহলে এই অনুক্রমের কততম পদ 2916। তাহলে আমাদেরকে n এর ভ্যালু বের করতে বলতেছে, কথা বুঝছো? তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2916। ঠিক আছে, তাহলে এখানে প্রথম পদ এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 4, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 3। দেখো পুরা ইকুয়েশনে একমাত্র n ছাড়া আননোন আর কেউ নাই। এখান থেকে এই ইকুয়েশনটা সলভ করলেই তুমি n এর ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, একটি গুণোত্তর অনুক্রমের a4 = 8/9 এবং a7 = 64/243 হলে a10 কত? মিটিং যতক্ষণ না শুরু হবে আমি তোমাদের সাথে আছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। a4 8/9, a7 64/243 হলে a10 কত? আচ্ছা দেখো, a10 বের করার জন্য আমার কি লাগবে? a10 বের করার জন্য লাগবে আমার a আর 10 - 1 মানে 9, a এর ভ্যালু লাগবে, আর এর ভ্যালু লাগবে। তো এটার জন্য একটা ইকুয়েশন পাবা, এটার জন্য একটা ইকুয়েশন পাবা, ঠিক এটার জন্য সলভ করছিলাম। এটার জন্য একটা ইকুয়েশন পাবা, এটার জন্য একটা ইকুয়েশন পাবা। এই ইকুয়েশনটাকে এটাতে ভাগ দিবা, ভাগ দিলে আর এর ভ্যালু পাবা। কথা বুঝছো? ওই আর এর ভ্যালুটাই দুইটা ইকুয়েশনের যে কোনো একটাতে বসাইলে এ এর ভ্যালু পাবা, দেন এখানে এ এবং আর বসাই দিবা, তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা ভাবতে পারো যে ভাইয়া আপনি মানে জাস্ট স্টেপ বলে দিচ্ছেন, করে দিবেন না? অনুশীলনী ক্লাসে প্লাস বেসিক ক্লাসে আমি কইরা দিছি, ঠিক আছে? সো ওইগুলো দেখলে তোমার এখানে সমস্যা হওয়ার কথা না। ওকে, সামনে আগাই। 44 ফিবোনাচ্চি ক্রম নিয়ে ম্যাথ দিচ্ছি। ফিবোনাচ্চি অনুক্রম সমান্তর ও গুরুত্ব অনুক্রম থেকে ভিন্নতর। নিচের অনুক্রমগুলো লক্ষ্য করো, প্রতিটির ক্ষেত্রেই তুমি কি তার পরের পথ নির্ণয় করতে পারবে? যেগুলো পারবে যুক্তিসহ, বা হ্যাঁ অবশ্যই পারবো। সো এটা দেখো 5 + 3 এটার পক্ষে সম্ভব না, পরবর্তী পথ পাওয়া সম্ভব না, যুক্তি দিবা এটা ফিবোনাচ্চি না। ঠিক আছে, এটা ফিবোনাচ্চি না। 5 এবং 3 যোগ করলে এটা হওয়ার কথা ছিল, এই দুইটা যোগ করলে এটা পাওয়ার কথা ছিল। এটার দিকে দেখো 6 3 9 হওয়ার কথা ছিল, এখানে 9 নাই। বাট এটার দিকে দেখো 5 3 8 8 5 13 13 8 21। এটার ক্ষেত্রে পরবর্তী পদ কত হবে? 21 এবং 13 কত হবে? 4 3। এটা হবে, ঠিক আছে? এই দুইটা যোগ করলে যেটা হয় এটা হয়। ঠিক আছে, যুক্তি দাও, কারণ এটা একটা ফিবোনাচ্চি, এটা একটা ফিবোনাচ্চি অনুক্রম। ঠিক আছে, আচ্ছা 45 পেজে ফিবোনাচ্চি অনুক্রম তৈরির খেলা। এটা হচ্ছে তোমাদের ক্লাসে টিচাররা দিবে। তো তোমরা এখান থেকে ইচ্ছা মতো ফিবোনাচ্চি ক্রম তৈরি করতে পারো। কথা বুঝছো? তো ফিবোনাচ্চি ক্রম তৈরি করার টেকনিকটা কি হবে? তুমি যে কোনো দুইটা সংখ্যা দিয়ে শুরু করো, 2 3 দাও, ডান। এবার লিখতে থাকো, এভাবে যাইতেই থাকবে। কথা বুঝছো? তো 5 মিনিটে কে কত বেশি ফিবোনাচ্চি ক্রম তৈরি করতে পারে এটা তুমি খেলতে পারো। যত ছোট সংখ্যা নিবা তোমার তত ইজি হবে। তুমি 1 1 নাও, তুমি 5 1 নাও, এভাবে র্যান্ডমলি তুমি শুরু করলা মনে করো 20 এবং 2 দিয়ে, তাহলে এরপরটা কত হবে? 22। এটা করলে কত হবে? 42। এটা করলে কত হবে? এইভাবে তুমি অসংখ্য ফিবোনাচ্চি ক্রম তৈরি করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের জন্য একটা একক এবং দলগত কাজ আছে। হ্যাঁ, এটা বেসিক্যালি একটা ইনফিল্ড কাজ, তোমাকে মাঠে গিয়ে কাজটা করতে হবে। সো এটা এভাবে করে নিও। আচ্ছা 46 একক কাজ, ছক কাগজে অথবা গ্রিডে 1 1 2 3 5 8 13 21 সংখ্যাগুলো ব্যবহার করে ফিবোনাচ্চি আয়তক্ষেত্র অঙ্কন করো। সো এটা ফিবোনাচ্চি আয়তক্ষেত্র অঙ্কন করা কোনো ব্যাপারই না। সো 1, আমরা একটু বইয়ে যাই, এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে 46, তাই না? আচ্ছা এই যে দেখো, এখানে কিন্তু সিমিলার একটা আছে 1 1 2 3। আমাদের এটাতে কি বলছে? 1 1 2 3, তার মানে এইটা তৈরি করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা তৈরি করার স্টেপটা তোমার কি হবে? এমনি শুরু করবা, প্রথমে 1 দিলা, 1 এর পর আবার 1, ওকে 1। এই দুইটাকে যোগ করলে কত হবে? 2, তাই না? সো 2/2 একটা নিতে হবে।
এই যে এটাই তো দেখো একটা দুইটা আছে, তাই না? এইটাকে প্রথমে 1, তারপর 1, তারপর 2, তারপর 3, তাই না? সো প্রথম বর্গটার ক্ষেত্রফল হইতে হবে 1, দেখো এটার বাহুর দৈর্ঘ্য 1, সো 1 × 1 ক্ষেত্রফল 1। দ্বিতীয়টারও দেখো 1 1 1 × 1 ক্ষেত্রফল 1। তৃতীয়টার ক্ষেত্রফল হইতে হবে কত? 2 হইতে হবে, তাই না? সো 2 মানে হচ্ছে এটার ভেতরে দুইটা করে বর্গ থাকবে, কথা বুঝছো? তারপর কি 3 মানে হচ্ছে এটার ভিতরে তিনটা করে বর্গ থাকবে, ঠিক আছে? তারপরে সংখ্যাটা কি হবে? 3 + 2 5, তার মানে পরেরটাতে 5টা করে বর্গ থাকবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা লাগবে না। তো এইভাবে তুমি 5টা ফিল আপ করবা, কথা বুঝছো? এটা তো অত কঠিন কোনো কাজ না, চিত্রটা এরকম কিছু একটা হবে, ঠিক আছে? এটাই হবে এক্স্যাক্টলি। দুইটি সসীম ও দুইটি অসীম ধারার উদাহরণ দাও। ধারার উদাহরণ, সো এটা তো দিছে। সসীম ধারার উদাহরণ কি? মনে করো হচ্ছে 1 + 4, ধারা যেহেতু বলছে মাঝখানে প্লাস দিতে হবে বা মাইনাস দিতে হবে, কিছু একটা দিতে হবে, প্লাস দেওয়াই বেটার। হ্যাঁ, আচ্ছা, সো 7 + 10 + 13, এটা হচ্ছে একটা সসীম। আর অসীম মনে করো হচ্ছে 2 + 4 + 6 + ... ইনফিনিটি, ঠিক আছে? এগুলো সহজ জিনিস। 48, নিচে সমান্তর ধারা সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করো। সিমিলার ম্যাথ দেখাইছি। নিচে সমান্তর ধারা ফাঁকা পদ, এটা পারবা না? নিচে সমান্তর ধারা সাধারণ পদ কিংবা এনতম পদ অবভিয়াসলি পারবা। এই সিমিলার ম্যাথ তোমাকে আমি কিছুক্ষণ আগে দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, নিচে সমান্তর ধারা ফাঁকা পদগুলো নির্ণয় করো। ফাঁকা পদ নির্ণয় করা মানে কি? এটা একটা সমান্তর ধারার ফাঁকা পদগুলো নির্ণয় করতে বলতেছে, তাই না? এটা থেকে এটা বাদ দিয়ে আমি কি সাধারণ অন্তর বের করবো। -8 -8 -8 -8 কত? -16, এটা হচ্ছে এখানকার সাধারণ অন্তর। তাহলে এটা থেকে যদি আমি এটাতে যাইতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে -24 প্লাস আমাকে কি করতে হবে? -16 করতে হবে, ঠিক আছে? করো। মাইনাস কত হবে? 40 হবে, এটি লেখো, ঠিক আছে? -8 -24, -8 থেকে 24 পর্যন্ত কত হয়? ঠিকই তো আছে। তারপর এই জায়গাটাতে হালকা একটা ঝামেলা আছে, এই জায়গাটাতে হালকা একটা ঝামেলা আছে। এটা যেহেতু সমান্তর ধারা, তাহলে এখানে হওয়া উচিত 8 না, এখানে হওয়া উচিত হচ্ছে এটা -8 তো। -8 -16, না ঠিকই আছে, এটা 8ই হওয়া উচিত, এটা ঠিকই আছে, ঠিক আছে? তাহলে এখানকার সাধারণ অন্তর্গত 16 -16, এই -16 তুমি এটার সাথে যোগ করো, -40 পাবা। -40 সাথে আবার -16 যোগ করো, যে ভ্যালুটা পাবো এখানে বসাবো। এখানে চিহ্নটা অলরেডি দেওয়া আছে, তোমার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি এবার এটাও তুমি পারবা। কেমনে পারবা? 2 - -3 করো। 2 - -3 কত হচ্ছে? 2 + 3 5, তার মানে এখানে সাধারণ অন্তর 5, তাহলে 2 + 5 কত? 7, 7 + 5 12, 12 + 5 17, ঠিক আছে? আর যদি ব্যাকে আসতে চাও, বুঝতে পারতেছো, বিয়োগ করবা। -3 - 5 -3 - 5 -8, ঠিক আছে? ডান। এর চিহ্নগুলো অলরেডি বসানো আছে, তোমার চিহ্নগুলো বসাইতে হবে না কষ্ট করে। কে এর কোন মানের জন্য একটি সমান্তর ধারা হবে, ধারাটির সাধারণ অন্তর সাধারণ পদ নির্ণয় করো।
কে এর কোন মানের জন্য। বুঝতেই পারতেছো ভাই, এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু এটা মাইনাস এটা, এটা লেখা ফেলো। থ্রাইস কে মাইনাস 11 মাইনাস কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু কে প্লাস 2 মাইনাস 5k প্লাস 3। বুঝো নাই প্রবাবলি কি করছি, এইটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু এটা মাইনাস এটা। থ্রাইস কে মাইনাস 11 মাইনাস কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু কে প্লাস 2 মাইনাস 5k প্লাস 3। ঠিক আছে, এখান থেকে যদি আমি সামনে আগাই, কে এর ভ্যালু বের করতে বলছে, কে এর কোন মানের জন্য। এখান থেকে কে এর ভ্যালু তোমরা ইজিলি পাওয়া যাবা। কে টাকে এক পাশে নিয়ে যাও, বাকি সব অন্য পাশে নিয়ে যাও। একবার যখন তুমি কে এর ভ্যালুটা পাওয়া যাবা, কথা বুঝছো, তখন এখানে কে এর ভ্যালুটা বসাও। প্রথম পদ পাইলা, কে এর ভ্যালু এখানে বসাও দ্বিতীয় পদ, কে এর ভ্যালু এখানে বসাও তৃতীয় পদ পাবা। ডান। যেহেতু তিনটা পদ তুমি জানো, তোমার সাধারণ পদ নির্ণয় করতে হবে। সাধারণ পদ নির্ণয় করার জন্য তোমার এ লাগবে, ডি লাগবে, তাই না? এ তো প্রথম পদ, আর ডি কি হবে, এটা থেকে এটাকে বিয়োগ দিবা, যেটা হবে এটাই ডি। ঠিক আছে, এর স্টেপস গুলো বলে দিলাম, এবার তুমি পারবা। জাস্ট এখানে কষ্টের কাজটা হচ্ছে কে এর ভ্যালুটা ক্যালকুলেট করা। আমি কে এর ভ্যালুটা ক্যালকুলেট করে দিই তোমাদেরকে। ঠিক আছে, থ্রাইস কে মাইনাস 11, থ্রাইস কে মাইনাস কে মানে 2k মাইনাস 11 মাইনাস 2 হচ্ছে মাইনাস 13, এখানে হবে মাইনাস 4k প্লাস 5। ঠিক আছে, আচ্ছা সামনে যদি আগাই, এইগুলো কে গুলোকে এক পাশে রাখি, 2k প্লাস 4k একবারে লেখা ফেলি। 2k প্লাস 4k হবে 6k ইজ ইকুয়াল টু 5 প্লাস 13। ঠিক আছে, তো এখানে বোঝা যাচ্ছে 5 প্লাস 13 কত হবে, 18। 18 ডিভাইডেড বাই 6, 3 6 3। তার মানে এখানে কে এর ভ্যালু যদি 3 হয়, তাহলে একটা সমান্তর অনুক্রম হবে। কে এর ভ্যালু এখানে বসাও, 3 বসাও, 5 ইন্টু 3 15, 15 মাইনাস 3 কত, 12, তাই না? প্রথম পদ পাইলাম 12, এর ভ্যালু পাই গেলাম। এবার এটা বসাও, 3 প্লাস 2 5, তাই না? তারপর এটা হচ্ছে পরের পদ। তারপর এখানে আবার কে এর ভ্যালু বসাও, থার্ড পদ পাওয়া যাবে, এটা থেকে এটাকে বিয়োগ দিলে ডি পাবা। দেন ওই যে সূত্র দেখাইছে না সমান্তর অনুক্রমের বা ধারার, ওইটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তবে একটু দেখি আমাদের মিটিং এর ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। যদি মিটিং না হয় আমরা রিল্যাক্সড মোডে আগাবো। ঠিক আছে, আচ্ছা মিটিং লিংক এখনো দেওয়া হয়নি, আই হোপ এর মধ্যে আমি শেষ করে ফেলতে পারবো। হ্যালো, আচ্ছা তোমরা হচ্ছে আমার সাথে আবার রাগ করতে পারো যে ভাই আপনি এত ফাস্ট আগাচ্ছেন কেন, এটা একটু দেখাই দেন। আচ্ছা ভাই দেখো, তুমি তো কেয়ার ভ্যালু পাইলা, তাই না? কেয়ার ভ্যালু এখানে বসাও, 5 ইন্টু এখানে এটা আমরা পাবো 12, দেন এখানে কত পাবো, 3 প্লাস 2 এখানে পাবো 5, দেন এখানে কত পাবো, 3 ইন্টু 3 9, 9 মাইনাস 11 মাইনাস 2, 9 মাইনাস 11 ইয়া মাইনাস 2 মাইনাস 2।
ঠিক আছে? তাহলে এখানে ডি কত হবে? ডি হবে 5 মাইনাস 12 মাইনাস 7। তাহলে এর ভ্যালু জানি, এর ভ্যালু হচ্ছে 12, ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস 7। তাহলে এখন তো সাধারণ পদ এ এন ইজ ইকুয়াল টু কি হবে? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ডি কত? মাইনাস 7। এবার এটাকে ক্যালকুলেট করো, করলেই তুমি সাধারণ পদ পাওয়া যাবে। ঠিক আছে? একদম সহজ জিনিস। চলো প্রথম বছরের 12 মাসের হিসাবটি করে দেখি। নিচের চোখে কয়েকটি উপাত্ত দেওয়া আছে, বাকিগুলো তোমরা পূরণ করো। মাসের সংখ্যা, প্রথম মাস, দ্বিতীয় মাস 5 5 করে বাড়তেছে। সো এটা তো ভাই ইজি জিনিস। তো চতুর্থ মাসে কত হবে? 25, 30, বাকিটা তোমরা পারবা। 35, 40 এভাবে করে 65 পর্যন্ত। এখন মোট কত হবে? তাহলে একটা জিনিস বুঝো, মোট মানে কি? মোট মানে হচ্ছে একদম শুরু থেকে 12তম পদ পর্যন্ত সমষ্টি। তো সমান্তর ধারার 12তম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত সমষ্টির সূত্র কি? সূত্র হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি জানি অনেক ফাস্ট আগাচ্ছি, বেসিক ক্লাসে, থিওরি ক্লাসে এবং অনুশীলনী ক্লাসে খুবই সুন্দর করে এগুলো বুঝাই দিয়েছি। ঠিক আছে? n/2 12তম পদ পর্যন্ত, 12তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে যাচ্ছি। ঠিক আছে? তাইলে 12 ডিভাইডেড বাই 2, এর ভ্যালু 12 হবে যেহেতু 12তম। 2 ইন্টু এ, এ হচ্ছে 10 মানে 20 হবে। 2 ইন্টু এ, দেন n কত? n হচ্ছে 12, 12 মাইনাস 1 11, 11 ডি। ডি কত? ডি হচ্ছে এটা থেকে এটাকে বিয়োগ দিলে আমরা 5 পাবো। ঠিক আছে? এটাকে এবার তুমি ক্যালকুলেট করো, এটা নিশ্চয়ই তুমি ক্যালকুলেট করতে পারবা। করলে যেটা পাবা এটাই হবে মোটের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, গাউসের সূত্র ব্যবহার করে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করছো। এটা হচ্ছে গাউসের সূত্র। Sn is equal to n into n plus 1 divided by 2। এটা কিন্তু তোমাদের মূল্যায়ন হিসেবে জানতে চাইবে গাউসের সূত্র কোনটা। এখানে n অবশ্যই 1 2 3, ঠিক আছে? ডট 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 এটা। ওকে? আচ্ছা, তো প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করার জন্য কি করব? এখানে 50 বসাবো। 50 plus 1, 51 divided by 2। ডান। এটা ক্যালকুলেট করলে যেটা আসবে এটা হচ্ছে প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ওকে? এবার 5 বছরে তোমরা মোট কতগুলো গাছ রোপণ করতে পারবে সেই হিসাবটি নিচের খালি বক্সে করো। এটা হচ্ছে তোমাদের বইয়ের ভেতরে আমাকে যাইতে হবে। এটা কত পৃষ্ঠা? 50 পৃষ্ঠা। মিটিং নিয়ে নো আপডেট। ওকে, আমরা সামনে আগাই। আচ্ছা, এটা তোমরা পারবা। হ্যাঁ, আগে আমি যা দেখাইছি না এগুলো এখানে অ্যাপ্লাই করলে এটা তোমরা পারবা। 51 পৃষ্ঠায় কি বলতেছে? জোড়াই কাজ। ধরো তুমি একটি চাকরি পেয়েছো, তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা করে বেশি সঞ্চয় করতে থাকবে। তুমি 20তম মাসে কত টাকা করে সঞ্চয় করবে? তাহলে 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে এটা জানতে চাইছে, তাই না? এখানে কিন্তু বলে নাই যে 20তম মাস পর্যন্ত টোটাল কতটুকু সঞ্চয় হয়েছে। বলছে জাস্ট প্রথম মাসে তুমি 100 টাকা, প্রথম মাসে 1200 টাকা, তারপরের মাসে, আমি যদি এখানে লিখি দেখো, প্রথম মাসে 1200 টাকা, তারপরের মাসে 1300 টাকা, তারপরের মাসে 1400 টাকা, তারপরের মাসে 1500 টাকা, এভাবে করে যাইতেই থাকবে, তাই না? প্রত্যেক মাসে আগের মাসের তুলনায় 100 টাকা করে বেশি সঞ্চয় করতেছে। এরকম করে প্রথম মাসে সঞ্চয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম করে 20তম একটা মাস আসবে না, 20তম মাসে সঞ্চয়টা বের করতে হবে। তার মানে কি 20তম পদ বের করতে হবে, n-তম পদ। তাহলে n-তম পদ বের করার সূত্র কি? a 20 is equal to a plus n minus 1 into d। a হচ্ছে 1200, n minus 1, n হচ্ছে 20, তাই না? 20 minus 1 19 into d, d কত? d হচ্ছে 100। প্রেস ক্যালকুলেট করো, এটাই অ্যান্সার। ওকে? আচ্ছা, প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে? তার মানে এখান থেকে শুরু করে একদম 20 পর্যন্ত টোটাল কত টাকা সঞ্চয় হয়েছে। তার মানে প্রথম পদ থেকে n-তম পদ পর্যন্ত সমষ্টি, 20তম পদ পর্যন্ত সমষ্টি। এটার জন্য সমষ্টি নির্ণয় করার সূত্র কি? n divided by 2, তাই না? সো 20 divided by 2 twice a, twice a plus n minus 1 into d, এটা হবে অ্যান্সার। ওকে? আচ্ছা, কত বছরে তুমি মোট 10,600 টাকা সঞ্চয় করতে পারবে? তাহলে এটা কি দেওয়া আছে? প্রতি মাসের দেওয়া আছে, তাই না? তো তুমি জাস্ট হচ্ছে দেখো, এটা হচ্ছে প্রথম মাসের সঞ্চয়, এটা দ্বিতীয় মাসের, এটা তৃতীয় মাসের, এটা চতুর্থ মাসের। ঠিক আছে? তো এত টাকা সঞ্চয় করতে টোটাল কয়টা মাস লাগে এটা বের করো।
দেন ওই মাসটাকে 12 দিয়ে ভাগ দাও, বছরে চলে আসবে। তো তার মানে কি, আমি ধরে নিচ্ছি n মাসে, n মাসে 10,620 টাকা সঞ্চয় হয়। কথা বুঝছো? তাহলে ওই n মাস পর্যন্ত টোটাল সঞ্চয় সমষ্টি কত? 10,600, এটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,06,200। তাহলে আমি এইভাবে লিখবো n divided by 2। প্রথম পদ সূত্রটা হচ্ছে এটা, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা ইজ ইকুয়াল টু কত? 1,10,6200, 1,06200। ঠিক আছে? তো এখান থেকে nটা ফাইন্ড করব, টোটাল কয়টা মাস লাগে এই টাকাটা সঞ্চয় করতে। দেন n কে আমরা 12 দিয়ে ডিভাইড করলে আমরা বছর পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে সামনে আগাও, n/2। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে প্রথম মাসে সে 1200 টাকা সঞ্চয় করছে, 1200 ইন্টু 2 2400 হয়ে যাবে, প্লাস n-1 ইন্টু d কত? 100। সো এটা ধরে ধরে তুমি যে সামনে আগাইলে দেখো পুরো ইকুয়েশনে একমাত্র আননোন n, অন্য কোনো আননোন নাই। তার মানে এটা তুমি ইজিলি এখানে n এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। n এর ভ্যালুটা বের করে এখানে জাস্ট 12 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি বছর পাওয়া যাবে। ঠিক আছে? একটি সমান্তর দ্বার A860 A1248 হলে A40 এবং S40 নির্ণয় করো। তাহলে A40 নির্ণয় করার জন্য তোমার কি লাগবে? তোমার দুইটা আননোন লাগবে, একটা লাগবে A, একটা লাগবে D। এটা থেকে তুমি একটা ইকুয়েশন পাবা, দুইটা ইকুয়েশন সলভ করলে AD পেয়ে যাবা, শুরুতে যেমন দেখাইছিলাম। S40 নির্ণয় করতে যাচ্ছ, S40 নির্ণয় করার জন্য তোমার কি লাগবে? A40 নির্ণয় করার জন্য কিন্তু n এর ভ্যালু লাগবে, n এর ভ্যালু দেওয়াই আছে 40। আবার S40 ও নির্ণয় করার জন্য তোমার কি লাগবে? S40 নির্ণয় করার জন্য তোমার লাগবে n, লাগবে n এর ভ্যালু 40 দেওয়া আছে। a এর ভ্যালু তো তুমি এই দুইটা ইকুয়েশন সলভ করলে a পাবা, d পাবা, a ও পাওয়া যাবে, d ও পাওয়া যাবে, বসাই দাও, হয়ে যাবে। ঠিক আছে? কোনো সমান্তর ধারার প্রথম ও শেষ পদ যথাক্রমে 3 এবং -53 যদি ধারাটির, আচ্ছা দেখা যাচ্ছে, কোনো সমান্তর ধারার প্রথম ও শেষ পদ যথাক্রমে 3 এবং -53 যদি ধারাটি সমষ্টি -375 হয়, তবে ধারাটিতে কয়টি পদ ছিল? এটা কিন্তু প্রথম পদ আর এটা শেষ পদ, সমষ্টি এটা দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি এই যে সমষ্টি নির্ণয় করার সূত্রটা আছে না, এটা অ্যাপ্লাই করো। কয়টি পদ ছিল তোমাকে এখানে n বের করতে হবে। কথা বুঝছো? n বের করতে হবে। তাহলে Sn is equal to n divided by 2 twice a plus n minus 1 into d। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার nতম পদ, লাস্ট পদ। ঠিক আছে? লাস্ট পদটা কততম ছিল এটা যদি বের করতে পারি তাহলে তো হয়ে গেল। এখানে এতটা পদ ছিল, তাই না? -53, -53। -53 লাস্ট পদটার ভ্যালু -53, ওই পদটা পর্যন্ত সমষ্টি হচ্ছে -375। তাহলে এখানে এটা ভুল লিখলাম, তাই না? -375। -375। এখন কথা হচ্ছে এখান থেকে তো n ডিরেক্ট বের করে ফেলা যাবে না, আমার a লাগবে, আমার d লাগবে। দেখো a এর ভ্যালু এখানে দেওয়া আছে, প্রথম পদ দেখো তো, প্রথম পদ হচ্ছে 3, a এর ভ্যালু দেওয়া আছে, a এর ভ্যালু 3 দেওয়া আছে, তারপরে এটাকে আমি ডিরেক্ট মুছা 6 লিখে দিচ্ছি। তাহলে পুরো ইকুয়েশনে আমার বের করার টার্গেট হচ্ছে n, পুরো ইকুয়েশনে আননোন হচ্ছে n এবং d, দুইটা আননোন, বাট ইকুয়েশন আছে একটা, হবে না, তাই না? সো এটার জন্য d বের করার জন্য দেখো ভাই সহজ জিনিস, প্রথম পদের ভ্যালু দেওয়া আছে না, কিংবা শেষ পদের ভ্যালু দেওয়া আছে না, শেষ পদের ভ্যালু দেওয়া আছে, প্রথম পদের ভ্যালু দেওয়া আছে, দুইটা থেকে দুইটা ইকুয়েশন লিখো, দেখো কোনটা কাজে লাগে। সো প্রথম পদ a1 is equal to, এটা দিয়ে অ্যাকচুয়ালি কিছু হবে না, আমাদের লাস্ট পদ এটা নিয়ে কাজ করতে হবে। লাস্ট পদ is equal to কত? -53। ঠিক আছে? আচ্ছা, a plus n minus 1 into d। ওকে, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3,
এর হচ্ছে 3, তার মানে আমরা এখানে আরো একটা ইকুয়েশন পেয়ে গেলাম 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু মাইনাস 53। এবার দেখো এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনে আননোন দেখো তো কে কে, এন ডি, এখানেও এন ডি। এই ইকুয়েশনটাকে তুমি সিম্পলিফাই করো, এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করো, দেন প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশন বাদ দাও, দিলে দুইটা চলকের যে কোনো একটা পাওয়া যাবে, ওই ভ্যালুটাকে তুমি এখানে বসাও, বসালে অন্যটা পাওয়া যাবে। কথা বুঝছো? এটাতে তারপর কি করতে বলতেছে, কারণ এটা তুমি এবার করে ফেলতে পারবে, জাস্ট এন এর ভ্যালুটা ওই ইকুয়েশন থেকে বের করে ফেলো, দুটো সলভ করে। 13 সপ্তাহে সারণীটির নিচে দেওয়া হলো, খালি ঘরগুলো পূরণ করো। 13 সপ্তাহের সারণী 2 4 8, এটা গুরুত্তর ধারা, কথা বুঝছো? 4/2 2, 8/4 2, তার মানে এখানে হবে 16, এখানে হবে 32, তার মানে এখানে আর হচ্ছে কত 2। ওকে, তাহলে 13তম সপ্তাহ পর্যন্ত মোট কত হবে, সমষ্টি বের করো। s 13 a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করার সূত্র r মাইনাস 1। এর ভ্যালু দেখো কত, এর ভ্যালু হচ্ছে 2, এই যে এটা। আর এর ভ্যালু দেখো কত, আর এর ভ্যালু হচ্ছে দেখো 2। এন এর ভ্যালু কত, এই 13তম সপ্তাহ পর্যন্ত বের করতে যাচ্ছি, তাইলে এটা হচ্ছে 13। ওকে, আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 2, বসাও হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, গুরুত্তর ধারা নির্ণয় করো। এটা এটা একদমই সহজ, তুমি পারবা, একদমই সহজ। প্রথম পদ দেওয়া আছে না 4, তারপরেরটা কি হবে 4 ইন্টু আর কত, 4 ইন্টু 10 40, তারপরটা কি হবে 40 ইন্টু 10 400, এভাবে করে বাকি সবগুলো পারবা। অপু 12তম সপ্তাহে কত টাকা ব্যাংকে রেখেছিল, 12তম সপ্তাহে, এই 12তম সপ্তাহে কত টাকা রাখছে, তাহলে 12তম পদটা বের করতে হবে, a12 বের করতে হবে গুণোত্তর ধারা, এটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। সো এর ভ্যালু কত, এর ভ্যালু 2 ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 2, আর 12তম সপ্তাহ যেহেতু 12 মাইনাস 1 11। ঠিক আছে, এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করো, করলেই হয়ে যাবে। ওকে, আর তোমাদের মনে আছে তো অপু 12 সপ্তাহে টাকা সঞ্চয় করে কোন ধারাটি পেয়েছিল, এই ধারাটি ছিল। ধারাটির প্রথম পদে 2, সাধারণ অনুপাত 2 এবং পদ সংখ্যা 13। সূত্রটিতে মানগুলো বসিয়ে অপুর 3 মাসে সঞ্চিত মোট টাকার পরিমাণ বের করতে